অভিকের কথায় চোখ বন্ধ করে চুপ করে রইল মেয়েটা। অশ্রুগুলো বাধা মানতে চাইছে না, তারপরও চোখ খিচে আছে। ঈশাকে আরেকটু শক্ত করে জড়িয়ে বসে রইল অভিক। বাকিটা রাত নিস্তব্ধতায় কেটে যায়। কত শত না বলা কথাগুলো জমে রয়, তবুও দুজন মানুষ নিজেদের অনুভূতি নীরবে ভাগাভাগি করে নেয়। মাঝরাতে কেউ নতুন করে স্বপ্ন বনে প্রিয় মানুষটাকে নিয়ে, কারোর আবার সাজানো স্বপ্নগুলো একে একে ভাঙতে থাকে। কেউ পাওয়ার সুখে অশ্রু ছড়ায়, কেউ বা বিচ্ছেদের বিরহে রাতের পর রাত অশ্রু ছড়ায়। এরপরও ভালোবাসা সুন্দর। ফজরের আজানের পর সবাই উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে সকলে বিল্ডিং থেকে বের হয়ে বাস স্ট্যান্ডের দিকে রওনা দেয়। সকাল 6টার বাস আছে একটা, সেটাই উঠলে তোমার যেতে সময় লাগবে না। আর তোমার ফোনটা এখন ঠিক করে দিতে পারছি না, অন্য সময় ঠিক করে দিব। অভিকের কথার কোনো উত্তরই ঈশা দেয় না। তুমি কি আমার উপর রেগে আছো ফোনের বিষয়টা নিয়ে? এখন তো সকল দোকান বন্ধ, দোকান খুলতে খুলতে অনেক দেরি হবে, তাই বললাম। আমাদের বোধহয় আর দেখা হবে না। ঈশার কথায় অভিক সামনের থেকে দৃষ্টি ফিরিয়ে মেয়েটার দিকে দীর্ঘশ্বাস ফেলে। তুমি চাইলে দেখা হবে, না চাইলে হচ্ছে না। মেয়েটা নিঃশব্দে হাসি দেয়, যা কারো চোখে পড়ে না। বাস স্টপে এসে দেখে যাত্রীরা বাসে উঠছে। অভিক ঈশার হাত ধরে বাসে উঠে মাঝের একটা সিটে বসিয়ে দেয়। এরপর নিজেও পাশের সিটে বসে। তোমাকে দিয়ে আসতে যেতে পারছি না, সেই জন্য মনে মনে আমায় বকা দিও না। গত রাতে বাসায় ফিরিনি, আর ভাইয়া কল দিয়েছিল রিসিভ করিনি, সেটার জন্য এখনই বাসায় গিয়ে সব ম্যানেজ করতে হবে। তুমি পৌঁছানোর পর কারো ফোন দিয়ে কল করে আমাকে জানিও। ঈশা নিজের বাম হাতটা এনে অভিকের হাতের ওপর রাখে। অভিক চোখ তুলে তাকায় মেয়েটার দিকে। চোখের পলক ফেলে মেয়েটা ছোট্ট হাসি দেয়। অভিকও হেসে বাস থেকে নেমে যায়। বাস যতক্ষণ স্টপে ছিল ততক্ষণ ঈশার বসার সিটের জানলায় পাশেই অভিক ওর বন্ধুদের নিয়ে দাঁড়িয়েছিল। 6টা বাজতেই বাস ছেড়ে দেয়। মেয়েটাও জানলা দিয়ে অভিকের দিকে তাকায়। হাত নাড়িয়ে অভিক বিদায় জানায়। বরাবরের মতো শেষ সিদ্ধান্ত আমার উপর ছেড়ে দিলে, অথচ তুমি জানো আমায় থেকে যেতে বললে আমি থেকে যাব সারা জীবনের জন্য তোমার জীবনে, কিন্তু বললে না। আজ থেকে আমি কঠোর হয়ে যাব, যতটুকু পারি। মনে মনে কথাগুলো আওড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে ফেলে মেয়েটা। জীবনটা যদি সিনেমা হতো, তাহলে এক্ষুনি বাস থেকে নেমে দৌড়ে গিয়ে বলতো, আমি কোথাও ফিরতে চাই না, তোমার মাঝে থাকতে চাই। আমার সুখ শান্তি চাওয়া তোমার থেকে কেউ ভালো বুঝবে না এই পৃথিবীতে। যে মানুষগুলোর জন্য আমাদের তৈরি করা হয় না, সেই মানুষগুলো জীবনে এত স্পেশাল হয় কেন? সৃষ্টিকর্তা কেন তাদের সাথে পরিচয় করিয়ে কষ্ট বাড়িয়ে দেয়? এই প্রশ্নের নেই কোনো জবাব। বাস থেকে নেমে একজনকে সময় জিজ্ঞেস করলে জানতে পারে প্রায় সকাল 7টা বাজে। রিক্সা নিয়ে চলে যায় রোজ আন্টির বাসার সামনে। ঈশা জানে রোজ আন্টি 9টার আগে ঘুম থেকে উঠবে না, অনেক সময় আরও বেলা করে ওঠে। বেল বাজিয়ে তাদের বিরক্ত করতে চায় না। পুকুর বাসায়ও যাওয়ার মন নেই বললেই চলে। বাসার সামনে ছোট্ট একটা হাঁটার জায়গা আছে, সেখানেই পাকা দেয়ালের উপর বসে সময় পার করতে থাকে মেয়েটা। আস্তে আস্তে মানুষের আনাগোনা শুরু হয়। অনেকে ব্যস্ত পায়ে হেঁটে যায়, তাকানোর সময়ও নেই। আবার অনেকে আর চোখে তাকিয়ে মেয়েটাকে পর্যবেক্ষণ করতে থাকে। প্রায় সকাল 8:30টার দিকে মিসেস রোজদের বাসার নিচের গেট খুলে তার ভাসুর বের হয়। ঈশাও সাথে সাথে দৌড়ে যায় গেট লাগানোর পূর্বে। আরও কয়েকবার ঈশাকে মিসেস রোজের বাসায় দেখাতে তারা সে সুবাদে চেনে। মিসেস রোজ 2য় তলায় থাকে। সিঁড়ি পেয়ে 2য় তলায় ওঠার পর দরজায় নক করতে থাকে মেয়েটা। অনেকক্ষণ নক করার পর দরজা খুলে মিসেস রোজ। ঈশা গিয়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে খাটে শুয়ে পড়ে। বেলা 12টায় মিসেস রোজের ডাকে ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে কিছু না বলে পুকুর বাসায় চলে যায়। বিকালে সুলতান সাহেব এসে বকাঝকা করে ফোন বন্ধ থাকার কারণে। ফোন কই তোমার, বন্ধ কেন? ফোন ভেঙে গেছে। কিভাবে ভাঙছে, কই দেখি। ঈশা ফোনটা বের করে সুলতান সাহেবের হাতে দেয়। ডিসপ্লে গেছে মনে হচ্ছে, ভাঙছে কিভাবে সত্যি বলো। বললাম তো হাত থেকে পড়ে ভেঙে গেছে, বিশ্বাস না করলে কি করব? সুলতান সাহেব আর কিছু না বলে চলে যান ফোনটা নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচ্ছে ঈশা। একটা গোল জামা পরেছে। ঢাকায় আসার পর তেমন বের হওয়া হয়নি। ঈদের পর আজই প্রথম বের হচ্ছে। রেডি হওয়া শেষ হলে সুলতান সাহেব আসেন। বাবা মেয়ে মিলে বাসা থেকে বের হয়ে রিক্সা ডেকে উঠে পড়ে। রিক্সা এসে থামে এক কলেজের সামনে। রিক্সা থেকে নেমে মাথা উঁচু করে সাইনবোর্ডে কলেজটির নামটা পড়ে নাকমুখ কুচকা ঈশা। তুমি আর কলেজ পেলে না? এই কলেজেই ভর্তি হতে হবে? নামটা পছন্দ হয়নি আমার। দেখো বাবা, আমার সামর্থ্য অনুযায়ী এখন
এখনই পড়াতে পারবো না। কলেজে নামি দামি না, কিন্তু আশা করি পড়ালেখা ভালো হবে। সুলতান সাহেবের কথায় ঈশা কোনো জবাব দেয় না। কলেজের অফিস রুমে গিয়ে সুলতান সাহেব ভর্তির কার্যক্রম করতে থাকে। ততক্ষণে মেয়েটার কলেজের আশেপাশে দেখে মন খারাপ হয়ে যায়। অনেক ইচ্ছে ছিল ভালো বড় কলেজে পড়ার, কিন্তু ভাগ্য বোধহয় এমনই। সকল কার্যক্রম শেষে সুলতান সাহেব অফিস রুম থেকে বের হয়। তোমার এসএসসির মার্ক সিটটা লাগবে। সুলতান সাহেব বলে, সেটা তো স্কুলে আনতে হলে তো আমাকে গাজীপুর যেতে হবে। হ্যাঁ, তা তো যেতেই হবে। ওইটা ছাড়াও ভর্তি অসম্পূর্ণ, পরের সপ্তাহে ক্লাস শুরু। ঠিক আছে, দেখি গিয়ে আনবো এক সময়। কথা বলতে বলতে বাবা মেয়ে রিকশায় চড়ে বাসায় ফেরে। দেখতে দেখতে সপ্তাহ পার হয়ে যায় আর চলে আসে কলেজের নবীনবরণের সেই দিন। নবীনবরণের দিন একাই রিকশায় করে ঈশা চলে যায় কলেজে। কলেজে এসে ক্লাস খুঁজতে থাকে মেয়েটা। ক্লাস খোঁজার সময় কয়েকজন মেয়ের সাথে পরিচয় হয়। ওদের সাথে গিয়ে নবীনবরণের দিন আনন্দ করে। যেহেতু ছেলে মেয়ে কম্বাইন্ড, তাই মেয়েটা চেষ্টা করছে ছেলেদের থেকে দূরত্ব রাখতে। এভাবে এক সপ্তাহ কলেজে ক্লাস করতে থাকে ঈশা, নিজেকে সর্বোচ্চ করতে থাকে মানিয়ে নেওয়ার। সুলতান সাহেবের ফোন নিয়ে ডায়েরিতে লিখে রাখা নাম্বার তুলে ডায়াল করে ঈশা। কয়েকবার রিং হওয়ার পর অপর পাশের ব্যক্তিটি কল রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে বলছো? জি স্যার, আমি ঈশা। এইবার যে আপনাদের স্কুল থেকে এসএসসি দিলাম, চিনতে পেরেছেন? জনাব খায়রুল এবার হেসে বলে, আরে তুমি, হ্যাঁ মনে আছে তোমাকে। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। কলেজে ভর্তি হতে চাই, কিন্তু মার্কশিটটা লাগবে। মার্কশিটটা কি পাওয়া যাবে স্যার? পরশু আসবে বুঝছো, তুমি এসে নিয়ে যেও। আচ্ছা স্যার, আমি তাহলে পরশু দিন আসবো। আপনাকে কল করে আরেকবার শিওর হয়ে নিব। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। জি স্যার, দোয়া করবেন। রাখছি। কল কেটে আবারও ডায়েরি কেটে আরেকটা নাম্বার ডায়াল করে। এবার কল করে জান্নাত মিসের কাছে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো মিস, আপনি? আমিও আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর তোমার কল পেয়ে ভালো লাগছে। গাজীপুর ছাড়লা তাও জানলাম অনেক পরে। আসলে মিস, তাড়াহুড়োতে ছিলাম, তাই জানাতে পারিনি। ভালো হয়েছে চলে গেছো। এখন ভালো করে পড়াশোনা করো। তাহলে আমার সাথে দেখা করে যেও। আমি নতুন জব নিয়েছি, কিন্তু বাসা আগেরটাই। ঠিক আছে মিস, আমি স্কুলে কাজ সেরে আপনার সাথে দেখা করে ফিরবো। আচ্ছা, কল দিও আমায়। জি মিস, ভালো থাকবেন। কল কেটে ঈশা এমন দিন গুনতে থাকে। ভোরবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয় ঈশা। সুলতান সাহেব আর ঈশা চলে যায় বাস স্টপে। সকাল বাজে 7টা। এই সময় রাস্তায় জ্যাম থাকে না, তাই জলদি পৌঁছাতে পারবে। নিজের ফোন ভাঙা থাকায় সুলতান সাহেবের বাটন ফোনটা সাথে নিয়েছে মেয়েটা। বাসে উঠে বসে ঈশা আর পাশে বসে সুলতান সাহেব। তুমি কি একা যেতে পারবা? হ্যাঁ যেতে পারবো, চিন্তা করো না, তুমি বাসায় চলে যাও। আমার কেন জানি ভালো লাগছে না, তোমায় একটু এগিয়ে দিই। আরে না, বাসেই তো যাচ্ছি, সমস্যা নেই, যাও তুমি। মেয়ের কথায় পাত্তা না দিয়ে সুলতান সাহেব বসে রইল। বাস চলতে শুরু করে। একটু পর পর ঈশা জিজ্ঞেস করে সুলতান সাহেব কখন নামবে, কিন্তু সুলতান সাহেব জানায় সে একটু পরই নামবে। একটু পর বলতে বলতে উত্তরা চলে আসে বাস। ঈশা আর সুলতান সাহেব বাস থেকে নামে। শিওর তুমি? হ্যাঁ আমি শিওর, যাও তুমি। সুলতান সাহেব ফিরতি বাসে চড়ে আর ঈশা গাজীপুর যাওয়ার বাসে চড়ে বসে। প্রায় সকাল 9টায় চৌরাস্তায় এসে পৌঁছায় সে। চৌরাস্তায় এসে রিক্সা নিয়ে যায় স্কুলে। ঘণ্টাখানেক বসার পর স্কুল থেকে কাগজটা পেয়ে যায়। এর মধ্যে শুরু হয় বৃষ্টি। গুড়ি গুড়ি বৃষ্টি ধীরে ধীরে বাড়তে থাকে। স্কুল থেকে বের হয়ে জান্নাত মিসকে কল দেয়। মিস আপনি কোথায়? আমি ঠিকানা দিচ্ছি, তুমি আসো। তারপর দুজনে একসাথে বাসায় যাব। কোথায় আপনি? আমি নতুন একটা স্কুলে জব নিয়েছি, সেখানেই ক্লাস নিচ্ছি। আচ্ছা আমি আসতেছি। কল কেটে জান্নাত মিসের কথা মতো যেতে থাকে, কিন্তু পথমধ্যে বৃষ্টি বেড়ে যাওয়ায় ছাইনিতে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে। ধীরে ধীরে বৃষ্টি কমার বদলে আরও বাড়তে থাকে। 40 মিনিটের মতো অপেক্ষার পর একটু বৃষ্টি কমলেই ঈশা তার মধ্যে ভিজেই হাঁটতে শুরু করে। 30 মিনিট হাঁটার পর স্কুলটা পেয়ে যায়। একতলা প্রাইমারি লেভেলের একটা স্কুল, যেখানে জান্নাত মিস নতুন চাকরি নিয়েছে। কিছুক্ষণের মধ্যে ছুটি নিয়ে জান্নাত মিস বের হয় স্কুল থেকে। ছাতার নিচে দুজনে গল্প করতে করতে যেতে থাকে। বৃষ্টি থাকায় রাস্তায় মানুষের আনাগোনা কম। এরপরও ঈশা ডানে বামে তাকিয়ে খেয়াল করছে কেউ তাকে দেখলো কিনা। কেউ দেখলে মিসেস সেলেনাকে কলটা বলে দেবে, এটা ভালো করে জানে সে। পুরো রাস্তা ভালো করেই আসে, কিন্তু জান্নাত মিসের বাসার সামনে আসার পর কে জানি ওড়না ধরে টান দেয়।
ঈশা মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখে পেছনে অগ্নিশর্মা চোখে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে মিসেস সেলেনা। এত মাস পর মিসেস সেলেনাকে দেখে গলা শুকিয়ে আসে ঈশার। কিরে বস্তির মেয়ে, এখানে তুই কি করিস? কেন, এলাকা কি তোমার নাকি যে আসা যাবে না? বাহ, তোর গলায় তো বেশ ভালোই জোর হইছে, আবার সাহসও অনেক। পরনে এখনো আমার টাকায় কাপড়, আবার আমার উপরে গলা চড়াও করিস। ওরা ছাড়ো, আমি তোমার বাসায় আসিনি যে আমাকে কথা শোনাবা। নিজের কাজ করো, আমি আমার কাজ করি। বস্তি সেমরি, তোরে আশ্রয় যদি না দিতাম আজকে এত জোর গলায় কথা বলতে পারতি না। নেমো খারাম সেমরি। এভাবে মানুষের বাসার নিচে সিন ক্রিয়েট করে নিজের পরিচয় দেওয়ার দরকার কি? এবার রেগে ঈশার ওড়না ছেড়ে বৃষ্টি কতগুলো গালি দেয় মিসেস সেলেনা। আপনি ওরে জায়গা দিচ্ছেন কেন? কাজটা ঠিক করে নাই, বের করেন ওরে। মিসেস সেলেনার কথার কোনো জবাব জান্নাত মিস দেন না। শেষে রেগে স্থান ত্যাগ করে মিসেস সেলেনা। দীর্ঘশ্বাস ফেলে ঈশা বাসার ভেতরে যায়। জান্নাত মিস এক পরিবারের সাথে সাবলেটে থাকে এক রুমে। জান্নাত মিসের রুমে আসলে সে আগে জামা আর গামছা দিয়ে বলে ওয়াশরুমে গিয়ে পাল্টে নিতে। ঈশাও নিজের দিকে তাকিয়ে দেখে পুরো ভিজে গেছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে জান্নাত মিস অনেক রকম খাবারের আয়োজন করেছে। কি দরকার ছিল মিস এত কিছু করার? আর কি যে বলো, তুমি আমার মেয়ের মতো। এগুলো তো কিছুই না, যা আমার সাধ্যে কুলিয়েছে রান্না করেছি। আসো খেয়ে নাও আগে। ঈশা এসে বিছানায় বসে আর জান্নাত মিস একে একে খাবার বেড়ে দেয়। খাবারের দিকে তাকিয়ে ঈশা বিড়বিড় করে বলে, আপন লোকে দেয় গালি আর পর লোকে দেয় ভালোবাসা। আস্তে আস্তে ঈশা খেতে শুরু করে। এদিকে একের পর এক পদ ঈশার প্লেটে দিতেই থাকে জান্নাত মিস। বারণ করলে উল্টো ধমক দেয়। চুপচাপ খেয়ে নেয় মেয়েটা। এভাবে শাসন করে আর কেউ খাওয়াবে না তাও জানা আছে তার। খাওয়া শেষে বিছানায় লম্বা হয়ে শুয়ে রেস্ট নিতে থাকে মেয়েটা। সময় দুপুর 1:30। বাইরে বৃষ্টি আরও বাড়তে থাকে। ঈশা চিন্তায় পড়ে যায় এই বৃষ্টিতে বের হবে কিভাবে। জান্নাত মিস তাকে থেকে যেতে বলে কিন্তু মেয়েটা না করে। হুট করে জান্নাত মিসের ফোনে কল আসে। কলটা রিসিভ করে ওনার মুখটা কালো হয়ে যায়। কল কাটার পর ঈশা প্রশ্ন করে, কে কল দিয়েছিল মিস? তোমার মা আমায় কল দিয়ে হুমকি দিল, তোমাকে যদি বের না করি তাহলে আমাকে নাকি এলাকা থেকে বের করে দিবে। উনি এমন করতেছেন কেন? কি সমস্যা ওনার? আসলে তুমি তার কন্ট্রোলে নেই, তাই সে এমন করতেছে। ঈশা কোনো জবাব না দিয়ে চিন্তায় ডুবে যায়। জানলা দিয়ে বৃষ্টি পর্যবেক্ষণ করে ওয়াশরুমে গিয়ে জামা পাল্টে নেয়। চলে যাচ্ছ? জি মিস, আমার জন্য সমস্যা হোক চাই না আমি। রেডি হয়ে ঈশা বের হতে নিলেই হাতে কিছু টাকা গুঁজে দেয় জান্নাত মিস। এটা আমি নিতে পারবো না মিস, রাখেন আপনি। চুপ, নাও, এটা দিয়ে কিছু খাবা। আর দেখা হবে কিনা জানি না, তারপরে দোয়া করি ভালো থাকো, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও। তোমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। মেয়েটা তাৎক্ষণিক মানুষটাকে জড়িয়ে ধরে। চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। বিদায় নিয়ে বের হয় জান্নাত মিসের বাসা থেকে। রাস্তায় নেমে তার দেওয়া ছাতাটা খুলে ঝুম বৃষ্টির মধ্যে হাঁটতে থাকে মেয়েটা। রেস্টুরেন্টে বসে আছে ঈশা আর বাইরে চলছে ঝুম বৃষ্টি। বৃষ্টির কারণে কাক ভেজা হয়ে গেছে পুরো। যদিও ছাতা ছিল, কিন্তু বৃষ্টির মাত্রা এত বেড়ে গেছে ছাতায় বৃষ্টি মানে না। অত্যাধিক বৃষ্টির কারণে রাস্তায় হাঁটু পর্যন্ত পানি, যার কারণে রিক্সাও চলছে না ঠিক মতো। অনেক কষ্টে আধা ঘন্টার বেশি সময় হেঁটে তারপর মেন রোডে উঠতে পেরেছিল মেয়েটা। কিছুক্ষণ পর ওয়েটার এসে গরম 1 কাপ কফি রেখে যায় টেবিলে। জামা ভিজে শরীরের সাথে লেগে আছে। মাথা থেকে ওড়না সরিয়ে জামা আর ওড়না ঝেড়ে নিতে থাকে সে। পুরো রেস্টুরেন্টে এসি চলছে, তারপরও ফ্যান চালানো ঠান্ডায় হালকা কাঁপতে থাকে মেয়েটা। সদ্য রেখে যাওয়া গরম কফিটায় চুমুক দিয়ে উষ্ণতা খুঁজে পায় সে। কফিতে চুমুক দিতে দিতে পুরো রেস্টুরেন্টে চোখ ঘোরায়। সামনের টেবিলগুলোতে কয়েক জোড়া কাপল বসে আছে। একদম সামনের টেবিলটায় চোখ যায় ঈশার, যেটা দুপাশে নরনারী বসে গল্প করছে। ছেলেটা কিছু একটা বলে আর মেয়েটা কিলকিল করে হাসতে থাকে। এই টেবিলেই নিজের জীবনের এক অধ্যায় শুরু করেছিল গত বছর, আর আজকে জীবনটা অন্যরকম হয়ে গেছে। ব্যাগে ফোন ভাইব্রেশনের শব্দে ধ্যান ভাঙে। ব্যাগ থেকে বাটন ফোনটা বের করে দেখে অভিক কল দিয়েছে।